জামানত হারানোর শঙ্কায় নির্বাচনকে ভয় পায় পিআর দাবি করা কিছু দল। তাদের তৈরি করা নাটকেই যত সংকট বলছে বিএনপি। ভোটের মাধ্যমে দেশে শান্তি ফেরানোর আহ্বান। আজকে যত সংকট দেখতেছেন এগুলো তৈরি করা, এটা নাটক। বাংলাদেশের মানুষ পিআর বোঝে না বন্ধুরা, এটা হচ্ছে আরেকটা চালবাজি, মতলববাজি। ওরা যদি ভোট করতে যায় বেশিরভাগ আসলে জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। রাস্তায় নেমে একটা চাপ সৃষ্টি করে আপনি তো ঐক্যবদ্ধ হয় না। জুলাই সনদ গণভোটের বিরুদ্ধে যাওয়ায় বিএনপির মৃত্যু ঘণ্টা বেজে গেছে বলছে এনসিপি। সংস্কার বাধা পেলে অন্তর্বর্তী সরকারের এক্সিট ও নির্বাচন নিয়ে শঙ্কা। গণভোটের বিরুদ্ধে আপনি যাচ্ছেন, আপনার সাথে তো সমঝোতা জোটের দূরের কথা। বিএনপির মৃত্যু ঘণ্টা বেজে গেছে। যদি সংস্কারের জায়গায় কোনো বাধা তৈরি হয়, এই সরকারের এক্সিট পয়েন্ট কি হবে আর সামনে নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে, সেই ধোঁয়াশার জায়গা তৈরি হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে কোনো শঙ্কা নেই। আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা। মাঠ থেকে 50 ভাগ সেনা সদস্য তুলে নেওয়ার তথ্য গুজব। বিএনপির সঙ্গে আইএমএফ এর প্রতিনিধি দলের বৈঠক। অন্তর্বর্তী সরকারের আমলে আসছে না ঋণের ষষ্ঠ কিস্তি। নির্বাচিত সরকারের কাজ দেখে সিদ্ধান্ত, জানালেন অর্থ উপদেষ্টা। ঋণের নামে 10,500 কোটি টাকা আত্মসাৎ। এস আলমের বিরুদ্ধে দুদকের মামলা। প্রায় 1200 কোটি টাকা পাচারের অভিযোগে সালমানের বিরুদ্ধে চার্জশিট সিআইডির। বিলে শালুক তুলতে গিয়ে ফেরা হলো না বাড়ি। মেহেরপুরে 4 চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যু। মরদেহ উদ্ধার করল ফায়ার সার্ভিস। পরিবারের শোকের মাতম। এবং যৌন হয়রানির ঘটনায় জিরো টলারেন্স বিসিবির। শুধু কর্মকর্তা নয়, প্রমাণ পেলে শাস্তি পেতে হবে পরিচালককেও। তদন্ত কমিটিকে সহযোগিতার আশ্বাস। জামানত হারানোর শঙ্কায় নির্বাচনকে ভয় পায় পিআর দাবি করা কিছু দল। আজ দেশে যত সংকট সব তাদের তৈরি করা নাটক। ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব আরও বলেছেন, নির্ধারিত সময়ে নির্বাচনের মাধ্যমে দেশে শান্তি ফেরার আশা করছে জনগণ। আলাদা আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেছেন, রাস্তায় নেমে চাপ সৃষ্টি করে ঐক্য হয় না। ধর্মের নামে রাজনীতি বিএনপি বিশ্বাস করে না বলেও জানিয়েছেন তারা। ব্যানার, প্ল্যাকার্ড ও ধানের শীষ হাতে খণ্ড খণ্ড মিছিলে ঠাকুরগাঁও সদরে বইছে নির্বাচনী হাওয়া। সম্ভাব্য প্রার্থী ঘোষণার পর নিজ আসনে বিএনপি মহাসচিবের গণসংযোগ শুরু হওয়ায় উজ্জীবিত স্থানীয় নেতাকর্মীরা। রোববার একাধিক কর্মসূচিতে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে চিলারাং ইউনিয়নের ভেলাজান হাই স্কুল মাঠে মতবিনিময় সভায় তিনি বলেন, পিআর ও সংস্কারের দাবি তুলে আন্দোলন করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায় কিছু দল। সংস্কার, তারপর কি পিআর, বন্ধুরা, এটা হচ্ছে আরেকটা চালবাজি, মতলববাজি। এই দাবি তুলে ঢাকাতে একটা আন্দোলন তৈরি করে বাধ্য করা সরকারকে যে এটার মধ্যে দিবা হবে। কেন? সমস্যা হচ্ছে ওরা যদি ভোট করতে যায় দেখা যাবে যে ভোটের মধ্যে নাই, কোন কেন্দ্রে বেশিরভাগ আসলে জামানত বাজেয়াপ্ত হয়ে যায়। এর আগে দুপুরে দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় মির্জা ফখরুল বলেন, আজ দেশের যত সংকট সব তৈরি করা নাটক। আজকে যত সংকট দেখতেছেন এগুলো তৈরি করা, এটা নাটক। মূল ঘটনা হচ্ছে দেখলেন এই সমস্ত মানুষ, এরা অত কিছু বোঝে না, ওরা শুধু ভোটটা দিতে চায়। রাজধানীর সেগুনবাগিচায় বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অনৈক্য সৃষ্টিকারীরা ঐকমত্যে বিশ্বাস করে না। যতটুকু ঐক্যমত হয়েছে তার বাইরে এখন আরো বেশি অনৈক্য সৃষ্টি হচ্ছে, এবং অনৈক্য সৃষ্টিকারীরা ঐক্যমতে বিশ্বাস করেন। এখানে জোর করে চাপিয়ে দিয়ে রাস্তায় নেমে একটা চাপ সৃষ্টি করে আপনি তো ঐক্যবদ্ধ হয় না।
তাহলে তো আপনার মধ্যে গণতান্ত্রিক স্পিরিটের অভাব আছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলাদা কর্মসূচিতে বিএনপি নেতারা বলেন, ধর্মের নামে রাজনীতিতে বিশ্বাস করে না তাদের দল। যারা ধর্মের ওসিলা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, বিএনপি সেই আদর্শ বিশ্বাস করে না। জামাতি হলো একমাত্র দল ধর্মকে বিক্রি করে, রসুলকে বিক্রি করে আমাদের সরল ধর্মমতী মহিলাদেরকে, গ্রামের মহিলাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করছে। নির্বাচনের দিন গণভোটে রাজি হওয়া বিএনপির রাজনৈতিক উদারতা বলেও মন্তব্য করেন দলটির নেতারা। এবার কিন্তু আমরা ছায়ার সাথে যুদ্ধ করছি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। আমাদের জুলাই সনদ গণভোটের বিরুদ্ধে যাওয়ায় বিএনপির মৃত্যু ঘণ্টা বেজে গেছে এমন মন্তব্য করে এনসিপি নেতারা বলেছেন, সংস্কারে বাধা তৈরি হলে অন্তর্বর্তী সরকারের এক্সিট এবং নির্বাচন নিয়ে সংকট তৈরি হতে পারে। সংস্কার না হলে উপদেষ্টা পরিষদকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করানো হুঁশিয়ারিও দিয়েছেন দলটির নেতারা। জুলাই সনদ বাস্তবায়ন পথরেখা শিরোনামে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করে এনসিপি সমর্থিত ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্স। এনসিপির শীর্ষ নেতাদের পাশাপাশি এতে অংশ নেন অন্যান্য দলের প্রতিনিধিরাও। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন, সংবিধানের বাইরে যাওয়ার অর্থ হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা। সংবিধানে গণভোট নেই বলেও মন্তব্য করেন তিনি। সংবিধানকে বাদ দিয়ে অন্য কিছু করতে যাওয়ার অর্থই হচ্ছে আগামী যে নির্বাচন, এই নির্বাচনকে বিলম্বিত করা। আলোচনায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, সংস্কার করতে না পারলে ভবিষ্যতে কাঠগড়ায় দাঁড়াতে হবে উপদেষ্টা পরিষদকে। জনগণের সংস্কারের বিরুদ্ধে আপনি গিয়েছেন, গণভোটের বিরুদ্ধে আপনি যাচ্ছেন, আপনার সাথে তো সমঝোতা জোটের দূরের কথা, বিএনপির মৃত্যু ঘণ্টা বেজে গেছে। নতুন একটি বন্দোবস্ত নিয়ে আসা যায়। এই বন্দোবস্ত যদি না নিয়ে আসা যায়, এই যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন সবাইকে আমরা ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করাতে বাধ্য হবে। দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সংস্কারে বাধা তৈরি করলে অন্তর্বর্তী সরকারের এক্সিট এবং নির্বাচন নিয়ে তৈরি হবে ধোঁয়াশা। রাজনৈতিক দলগুলোর দিকে সংস্কারের বিষয়বস্তুকে আর ঠেলে দিবেন না। যদি সংস্কারের জায়গায় কোনো বাধা তৈরি হয়, তাহলে সংস্কার না হওয়ার কারণে এই সরকারের এক্সিট পয়েন্ট কি হবে আর সামনে নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে, সেই ধোঁয়াশার জায়গা তৈরি হবে। বেঁধে দেওয়া সময় শেষের দিকে হলেও সরকার দায়িত্ব ভুলতে বসেছে বলেও মন্তব্য করেন এনসিপি নেতারা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। এসব বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী হাসান ওয়ালি। যাচ্ছি তার কাছে। ওয়ালি, আমরা দেখলাম যে বিএনপি এবং এনসিপি আজ কিন্তু একে অপরের সমালোচনায় আছে এবং সেক্ষেত্রে বিএনপি আসলে পিআর যারা দাবি করছে তাদের নিয়েও কথা বলেছে। কি বললো আসলে বিএনপি নেতারা? আপনি জানেন যে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েই কিন্তু মূলত মুখোমুখি অবস্থানে রাজনৈতিক দলগুলো। সংস্কার প্রক্রিয়া থামিয়ে দিতে চায় এক পক্ষ যেমন বলছে, অন্য পক্ষ কিন্তু বলছে যে এর দোহাই দিয়ে নির্বাচন পেছনে ষড়যন্ত্র করছে। এরকম অবস্থার মধ্যে আপনি জানেন যে সরকারের পক্ষ থেকে 7 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে, যেটি আজকেই কিন্তু শেষ হয়েছে। সরকারের তরফ থেকে বলা হয়েছিল রাজনৈতিক দলগুলো বসে পারস্পরিক যদি সিদ্ধান্তে না আসতে পারে তাহলে সরকারি সিদ্ধান্ত নেবে, সেটি আজকে শেষ হচ্ছে। একই সঙ্গে আপনি জানেন যে জামায়াত সহ 8টি দল গণভোট আগে করার দাবি, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ মোট 5টি দাবিতে যে আন্দোলন করছে সেটি নিয়ে কিন্তু 11 তারিখে তারা ঢাকায় সমাবেশ করবে। সব মিলে কিন্তু মুখোমুখি অবস্থার আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, আজকেও কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অনেকেই কথা বলেছেন এসব প্রসঙ্গে। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী এলাকায় জনসংযোগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামানত হারানোর শঙ্কায় যারা রয়েছেন তারা নির্বাচনকে ভয় পায়, পিআর দাবি করা সেসব দল, সেটি তিনি বলেছেন। একই সঙ্গে দেশের সব সংকট যারা আসলে পিআরের দাবিতে আন্দোলনরত রয়েছে তাদের তৈরি করা নাটক, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। একই সঙ্গে নির্বাচনের মাধ্যমে শান্তি ফেরার আশা করছে জনগণ, এমন কথা তিনি বলেছেন। একই সঙ্গে আজকে রাজধানীতে সিদ্ধেশ্বরীতে একটি প্রোগ্রামে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেছেন, অনৈক্য সৃষ্টিকারীরা ঐক্যমত্যে বিশ্বাস করে না, যেটি আসলে যে আমরা জানি যে ঐক্যমত্য কমিশনের যে দীর্ঘ বৈঠকের মধ্য দিয়ে যেসব বিষয়ে একমত তৈরি হয়েছে, এখন দেশে একটি সবাই বলছিল যে একটি দীর্ঘদিন পর সব রাজনৈতিক দলের একটা সহনশীল অবস্থান, সেটি তিনি আসলে ইঙ্গিত করেছেন যে যারা আসলে অনৈক্য সৃষ্টি করছে রাজপথে থেকে আলোচনার টেবিলের বাইরে, যে তারা আসলে ঐক্যমতে বিশ্বাস করে না। সেক্ষেত্রে আমরা দেখলাম যে এনসিপি একটা আলোচনা সভায় তাদের অনেক নেতা কর্মী বক্তব্য দিয়েছেন, তারা আসলে বিএনপির এই দাবির প্রেক্ষাপটে উল্টো আবার কি বললেন?
আজকে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে এনসিপি সমর্থিত যে আইনজীবীদের সংগঠন ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্স তারা একটি আলোচনা সভা আয়োজন করে, যেখানে দলটির সদস্য যে আখতার হোসেন এবং মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি সহ অন্যান্যরা অংশ নিয়েছেন। সেখানে আসলে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন যেটি বলেছেন যে সংস্কারে বাধা পেলে সরকারের এক্সিট ও নির্বাচনে ধোঁয়াশা তৈরি হবে, এমন মন্তব্য তিনি করেছেন। সংস্কার না হলে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে উপদেষ্টাদের, সেটি বলেছেন। এনসিপির মুখ্য সমন্বয়ক তিনি যেটি বলেছেন যে সনদ ও গণভোটের বিরুদ্ধে বিএনপি গেছে, এবং অভিযোগ করে তিনি বলেছেন যে বিএনপির মৃত্যু ঘণ্টা বেজে গেছে। এবং একই সঙ্গে নাসিরুদ্দিন পাটোয়ারি যেটি বলেছেন যে বিএনপি যদি লন্ডনে যে আলোচনা হয়েছে তার ভিত্তিতে ক্ষমতায় যায় তাহলে তাদের পরিণত হবে আওয়ামী লীগের মতো, তাদের পতন হবে এনসিপির হাতে, এমন মন্তব্য কিন্তু করেছেন। অর্থাৎ মুখোমুখি অবস্থানে কিন্তু আসলে আমরা রাজনৈতিক দলগুলোকে দেখছি। আপনি জানেন যে ডিসেম্বরের শুরু নাগাদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। সেক্ষেত্রে বলি এই দলগুলোর বাইরে আমরা দেখছিলাম যে ইসলামী জোট একটি জোট করার চিন্তা করছে, আবার আপনার সেই জায়গাটা আসলে তাদের জোটের কি অবস্থা? গণভোট নিয়ে তারাও তো মাঠে ছিল। 8টি দল মূলত একসঙ্গে আছে, জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলন যেমন রয়েছে, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, এরপরে ডেভেলপমেন্ট পার্টি সহ মোট 8টি দল তারা একসঙ্গে আন্দোলন করছে। তারা বলছে যে তারা আসন সমঝোতার মাধ্যমে নির্বাচন করবে, জোটের আলোচনাও আছে, তেমন কিন্তু ঘোষণা দিয়ে রেখেছে, যদিও আসলে সবাই যার যার মতো করে আসলে নির্বাচনী মাঠে রয়েছে। একই সঙ্গে এনসিপি সহ অন্যান্য দলও কিন্তু এই আলোচনার মধ্যে রয়েছে আলাদাভাবে। বিএনপি সমমনারাও কিন্তু আসলে নির্বাচনী জোট বা সমঝোতা সে আলোচনা অব্যাহত রেখেছে বিএনপির সঙ্গে। বলি অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। পিআর সংস্কার এবং জুলাই সনদ এবং সামগ্রিক নির্বাচন কাঠামো নিয়ে দলগুলোর অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান ওয়ালি। এদিকে নির্বাচন নিয়ে শঙ্কার কারণ নেই, ফেব্রুয়ারি প্রথমার্ধেই ভোট আয়োজনে সরকার বদ্ধপরিকর, জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানিয়েছেন তিনি। উপদেষ্টা আরও বলেছেন, নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই, অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, উৎসবমুখর পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার সব করা হবে। এছাড়াও দেশের আদালতগুলোর মামলা জট দ্রুত নিরসনে সরকার অতিরিক্ত বিচারক নিয়োগ দিচ্ছে বলেও এ সময় জানিয়েছেন আইন উপদেষ্টা। নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না। আমি মনে করি রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য বা আমাদের উপর চাপ সৃষ্টি করার জন্য কিছু কিছু কথা বলেন, আবার কিছু কিছু কথা হয়তো জেনুইনলি বলেন। সব কিছু শুনে হয়তো মনে হয় যে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা বা আশঙ্কা রয়েছে। আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর। এটার সাথে সম্পর্কিত বা এটাকে বিলম্বিত করার কোনো ইস্যু আছে বলে আমরা মনে করি না। আমরা বিশ্বাস করি অবশ্যই ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের রায়ের দিন নিয়ে বাইরে উত্তাপ থাকলেও বিচলিত নয় প্রসিকিউশন। প্রসিকিউটর গাজী MH তামিম বলেছেন, ট্রাইব্যুনালের নিরাপত্তার বিষয়টি দেখবে প্রশাসন। এদিন গুম খুনের আলাদা 3 মামলা থেকে নিজেকে সরিয়ে নেন এক আইনজীবী। সামরিক কর্মকর্তাদের পক্ষে নতুন করে যুক্ত হয়েছেন 5 আইনজীবী। 13 নভেম্বর ঠিক হবে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের রায়ের দিন। দিনটিকে কেন্দ্র করে ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগ। যে কোনো পরিস্থিতির মোকাবেলায় ছক কষছে আইনশৃঙ্খলা বাহিনী। ট্রাইব্যুনালের এই প্রসিকিউটর বলছেন, শেখ হাসিনার মামলা ঘিরে বিচলিত নয় প্রসিকিউশন। প্রসিকিউশনের প্রস্তুতি কিছু নেই, প্রসিকিউশন কোনো অনিরাপত্তা বোধও করছে না। এদিন গুম খুনের আলাদা 3 মামলায় সাবেক বর্তমান সেনা কর্মকর্তার আইনজীবী থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন এক আইনজীবী। নতুন করে 7 সেনা কর্মকর্তার পক্ষে ওকালতনামা জমা দেন 5 আইনজীবী। আমি নিজে একটি কমপ্লেন করেছিলাম, সেই কমপ্লেনের যে আসামি, সেই আসামি এই মামলারও আসামি রয়েছে। প্রফেশনাল ইথিক্স অ্যান্ড কন্ডাক্ট অনুযায়ী আমি ডিফেন্স লয়ার হওয়ার কোনো সুযোগ নাই। 7 জনের পক্ষে ওকালতনামা দিয়েছি যারা র্যাবে কর্মরত ছিলেন। চিফ প্রসিকিউটর বরাবর একটা পিটিশন দিয়েছি যেন ওই সংশ্লিষ্ট যে মামলাটা আছে সেই মামলা সকল কাগজ যেন আমরা হাতে পাই।
এদিকে চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় 14তম দিনের সাক্ষ্য ও জেরা অনুষ্ঠিত হয়। এ নিয়ে এখন পর্যন্ত 24 জনের সাক্ষ্য সম্পন্ন হলো। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের টাকা লকডাউন কর্মসূচি ঘিরে কোনো শঙ্কা নেই, সরকার শঙ্কিত নয় জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিকেলে সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি আরও বলেছেন, মাঠ থেকে 50 ভাগ সেনা সদস্য তুলে নেওয়ার তথ্য সত্য নয়, গুজব। ভাবতেছেন যে সেনাবাহিনী আমরা 50% উইথড্র করে আমরা 50% উঠাচ্ছি না। এই মুহূর্তে সেনাবাহিনী সব আগে যেরকম আছিল এখন একই থাকছে। কোনো ধরনের আশঙ্কা নাই, কোনো ধরনের লকডাউন যে ই ডাকুন, কোনো ধরনের ই ডাকছে শাটডাউন ডাকছে, কোনো আশঙ্কা নেই। বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন আইএমএফের প্রতিনিধি দল। বিএনপির প্রতিনিধি দল নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে আইএমএফের চলমান মিশনের পর্যালোচনামূলক প্রতিবেদনের প্রাথমিক ফলাফল নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে আর্থিক খাত, কর ব্যবস্থা এবং সামাজিক খাতের সংস্কারের উপর জোর দেয় বিএনপি। এ সময় আইএমএফ প্রতিনিধি দল বিএনপির প্রস্তাবিত নীতি, অগ্রাধিকার এবং সংস্কার ভিত্তিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করে বলে জানায় দলটি। অন্তর্বর্তী সরকারের মেয়াদে আইএমএফের ঋণের ষষ্ঠ কিস্তি পাচ্ছে না বাংলাদেশ, জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, রাজনৈতিক সরকারের কার্যক্রম দেখে কিস্তি ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে সংস্থাটি। এদিকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, 1 সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমদানির অনুমতি দেবে সরকার। অন্তর্বর্তী সরকারের মেয়াদে আর ষষ্ঠ কিস্তি পাচ্ছে না বাংলাদেশ। রোববার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ জানান, রাজনৈতিক সরকার অর্থ ব্যবস্থার সংস্কার কার্যক্রম দেখে ঋণের কিস্তি ছাড় করবে আইএমএফ। আমরা একটু দেখতে হবে, একটা রাজনৈতিক সরকার এসে কর্তৃকটা ধারণ করে, ওটা তো একটা ইম্পর্টেন্ট জিনিস, যে ওরা ধারণ করার পর আমরা ফেব্রুয়ারির দিকে ইলেকশনের সাথে সাথে ওরা আবার রিভিউ আসবে, তারপর ওরা ডিসাইড করবে, 2টা কিস্তি একবারে দিয়ে দেবে। অর্থ উপদেষ্টা আরও জানান, ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী 20 নভেম্বর থেকে পুরো ফেব্রুয়ারি মাসে 7 লাখ টন ধান চাল কিনবে সরকার। ধানটা আমরা, কারণ রেশনালটা হলো, যুক্তিটা হলো, ধান অনেক সময় আমরা কৃষক থেকে কিনি, কারণ যদি কৃষকের না কিনি, চাতালের লোকজনরা অ্যাডভান্টেজ পায়। তার হয় কি, তখন ওই ধানটা যদি ওরা বিক্রি করতে না পারে তখন একেবারে কম দামে নিয়ে যায়। এদিকে পেঁয়াজের বাজারে অস্থিরতা নিয়ে সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, দেশে পেঁয়াজের সংকট নেই, 1 সপ্তাহের মধ্যে দাম না কমলে আমদানির অনুমতি দেবে সরকার। প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিব। আমরা যতক্ষণ মনে করছি যে এটা যদি স্বাভাবিক অবস্থায় ফেরত আসে, আমরা আমদানি অনুমোদন দিব না। আর যদি এই সপ্তাহের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফেরত না আসে, আমরা আমদানি দিয়ে বাজার ব্যবস্থায়, সরবরাহ ব্যবস্থায় মানে যোগানের উন্নতি ইনশাআল্লাহ ঘটাবো। পেঁয়াজ আমদানির জন্য এরই মধ্যে 2800 আবেদন জমা পড়েছে বলেও জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। জায়গায় এই সিন্ডিকেশনটা হচ্ছে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দুদকের ইতিহাসে আর্থিক কেলেঙ্কারির সবচেয়ে বড় মামলা হলো এস আলমের বিরুদ্ধে। সংস্থাটির দাবি, ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে প্রায় 10.5 কোটি টাকা আত্মসাৎ করে পাচার করা হয় বিদেশে। মামলা এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ 67 জনকে আসামি করেছে দুদক। গণ অভ্যুত্থানের পর থেকেই এস আলম গ্রুপের বিরুদ্ধে ব্যাংক দখল করে অর্থ লুটপাটের বিস্তর অভিযোগ জমা হতে থাকে দুদকে। বিএফআইইউ থেকে পাওয়া সংস্থাটির এক নথি বলছে, 4 ব্যাংক থেকে এস আলম গ্রুপ সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান 1,78,000 কোটি টাকা ঋণের নামে আত্মসাৎ করেছে। এর মধ্যে শুধু ইসলামী ব্যাংক থেকেই 1,05,000 কোটি টাকা লুটপাট করে বলে অভিযোগ আসে দুদকে। একটি অংশের অনুসন্ধান শেষে রোববার দুদকের ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারির অভিযোগে এস আলম গ্রুপের বিরুদ্ধে মামলা হয়েছে। ঋণের নামে ইসলামী ব্যাংক থেকে প্রায় 10,500 কোটি টাকা আত্মসাৎ করে সিঙ্গাপুরে পাচারের অভিযোগ আনা হয়। 2017 সাল থেকে চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ব্যাংকের মূল পদগুলোতে আত্মীয় ও অনুগত কর্মকর্তাদের নিয়োগ দিয়ে ব্যাংকের বিনিয়োগ প্রশাসন, আইটি বিভাগ ও পরিচালনা পর্ষদে ব্যাপক প্রভাব বিস্তার করেন। দুদক বলছে 134টি ডিলের মাধ্যমে বিশাল অঙ্কের অর্থ তুলে এস আলমের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জমা করা হয়। আত্মসাৎ ও পরবর্তীতে
স্থানান্তর, হস্তান্তর, রূপান্তরের মাধ্যমে অপরাধ সংগঠিত করার অপরাধে এস আলম সহ ৬৭ জনের বিরুদ্ধে দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের অনুমোদন দিয়েছে কমিশন। এদিকে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ব্যক্তিগত 2 কর্মকর্তা তুহিন ফারাবি ও মাহমুদুল হাসানের সম্পদের হিসাব 21 দিনের মধ্যে জমা দিতে নোটিশ জারি করেছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বাণিজ্যের নামে প্রায় 1200 কোটি পাচারের মামলায় বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান সহ 28 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে সিআইডি। এছাড়াও পাচারকর অর্থ ফেরাতে প্রক্রিয়া শুরুর কথাও জানিয়েছে সিআইডি। 2020 থেকে 2024 মাত্র 4 বছরে বিদেশি বাণিজ্যের আড়ালে $97 মিলিয়ন পাচার করেছে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্ট 28 ব্যক্তি। বিপুল এই অর্থ পাচারে দেশের 19টি কর্পোরেট প্রতিষ্ঠান ব্যবহার করা হয়েছে জনতা ব্যাংকের মতিঝিল শাখাও। মালিবাগে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, এসব অর্থ রপ্তানির মাধ্যমে দুবাই, সৌদি আরব সহ বিভিন্ন দেশে পাচার করেছে অভিযুক্তরা। অনুসন্ধানের সত্যতা মেলায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দেওয়া হয়েছে। যে বাংলাদেশ থেকে বেক্সিমকো গ্রুপের 17টি আরএমজি প্রতিষ্ঠান, এর মাধ্যমে সেখানে $97 মিলিয়ন লন্ডারিং করা হয়েছিল। এ সময় সিআইডির আইনজীবী অ্যাডভোকেট এহসানুল হক সমাজি বলেন, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সকল আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে। আইনের নিয়ম অনুসরণে এই পাচারকৃত অর্থ ফেরতের পদক্ষেপ গ্রহণ অবশ্যই করা হবে। এ মামলায় গ্রেপ্তার আছেন সালমান এফ রহমান। গ্রেপ্তার হয়েছেন ওটাম লুপ অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিউর রহমান। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা করছে সিআইডি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। দুর্ধর্ষ কাখন বাহিনীকে ধরতে রাজশাহী সহ 4 জেলার দুর্গমচরে টানা 12 ঘন্টার অভিযানে 67 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য। বিকেলে সংবাদ সম্মেলনে পুলিশের উপমহাপরিদর্শক জানান, পদ্মার চরে কাখন বাহিনী সহ 11টি সন্ত্রাসী বাহিনীর অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে কুষ্টিয়া, পাবনা, নাটোর ও রাজশাহী সহ 4 জেলার দুর্গম পদ্মার চরে শনিবার রাত থেকে অভিযান শুরু হয়ে আজ দুপুর পর্যন্ত চলে। অপারেশন ফার্স্ট লাইট অভিযানে 67 জনকে গ্রেফতারের পাশাপাশি জব্দ করা হয়েছে 10টি আগ্নেয়াস্ত্র, দেশীয় 2টি বন্দুক, 6টি পিস্তল, 24 রাউন্ড কার্তুজ, 5টি মোটরসাইকেল ও মাদকদ্রব্য। এছাড়াও ইঞ্জিন চালিত নৌকা, স্পিডবোট এবং অস্ত্র রাখার সিলিন্ডারও জব্দ করা হয়েছে। রাতের সময় আরও থাকছে। ফিলিপিন্সে সুপার টাইফুন ফাং ওয়াং এর তাণ্ডব, এখনো পর্যন্ত 2 জনের প্রাণহানি, নিরাপদ আশ্রয়ে 10 লাখ মানুষ, বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধ ঘোষণা। শালুক তুলতে গিয়ে বিল থেকে আর ফেরা হলো না। মেহেরপুরে পানিতে ডুবে 3 ভাইয়ের 4 মেয়ের মর্মান্তিক মৃত্যু। শোকের মাধ্যম পরিবারে। নিহতদের মধ্যে 2 জন মাধ্যমিক ও বাকি 2 জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। বিল থেকে শাপলা তুলতে যাওয়াই কাল হলো। পানিতে ডুবে প্রাণ গেল 4 বোনের। বুকের ধন হারিয়ে পরিবারে শোকের মাতম। রোববার দুপুরে মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের আপন 3 ভাই আব্দুস সামাদের 2 মেয়ে, 14 বছর বয়সী ফাতেমা ও 10 বছর বয়সী আফিয়া, ইসাহাকের 14 বছর বয়সী মেয়ে মিম এবং শাহরুখ ইসলামের 10 বছর বয়সী মেয়ে আলসিয়া পরিবারকে না জানিয়ে মশুরি ভাজা বিলে শালুক তুলতে যায়। স্বজনরা তাদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বিলের গভীর পানিতে 4 চাচাতো বোনের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শাপলা ফুল তুলতে যায় 4 জন একসাথে। এরা হচ্ছে একসাথে এক বাড়িরই হচ্ছে 2টা বোন, আপন বোন, আরেকটা হচ্ছে চাচাতো বোন, আরেকটা হচ্ছে আরেকটু দূরের চাচাতো বোন। 3 মানুষ পানি আছে ওই জায়গাটায়, ওরা জানে না, ওরা কোনদিন যায়নি ওই জায়গায়, তো সাঁতারও জানে না ওরা। এটা একটা গর্ত ছিল, গর্তের মধ্যে পড়ে 4টে মেয়ে ডুবে যায় এবং স্থানীয় লোকজন 3 জনকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং 1 জনকে খুঁজে না পাওয়ার কারণে আমাদেরকে ফোন দেয়। এদিকে নিহতের বাড়িতে ছুটে যান মেহেরপুর 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ অরুণ, জেলা বিএনপি সাধারণ সম্পাদক কামরুল হাসান ও অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম। স্বজনদের সমবেদনা জানিয়ে সহায়তার আশ্বাস দেন তারা। অরক্ষিত বিল খাল প্রশাসন
এবং সামাজিক জীবনে সামাজিক দায়িত্বশীল মানুষকেও আরও বেশি সতর্কতা অবলম্বন করা দরকার। দাফনের জন্য সরকারি অনুদান দেওয়া হয়েছে এবং এই এলাকা সহ এই জেলার সকল বাচ্চাদের জন্য সাঁতার প্রশিক্ষণ নেয় এবং সাঁতার শিখে এই জন্য আমরা স্থানীয় ব্যক্তিবর্গদের সহযোগিতা কামনা করছি। নিহত ফাতিমা মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের 8ম শ্রেণীর, মিম আনছুপি মাধ্যমিক বিদ্যালয়ের 8ম শ্রেণীর এবং আফিয়া ও আলিয়া আনছুপি তৃণমূল মডেল একাডেমির 4র্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল। সময় সংবাদ, মেহেরপুর। 10ম গ্রেডে উন্নীত করা সহ 3 দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। কেন্দ্র শহীদ মিনারে অবস্থান নিয়েছেন তারা। স্বরাষ্ট্র ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি আন্দোলনকারীদের। দাবি আদায়ে কর্মবিরতি ডেকেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। রোববার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নেন তারা। আন্দোলনকারীদের দাবি, তাদের বেতন স্কেল 13তম গ্রেড থেকে 10তম গ্রেডে উন্নীত করতে হবে। সহকারী শিক্ষকরা এখন শতভাগ পদোন্নতির যোগ্য এবং তারা 10ম গ্রেডের দাবিদার। এই দাবিগুলো মেনে নিলে আমরা রাজপথ ছেড়ে বিদ্যালয়ে চলে যাব। এছাড়া শনিবারের আন্দোলনে পুলিশের বাধার নিন্দা জানান আন্দোলনকারীরা। জলকামান থেকে শুরু করে সকল কিছু আমাদের উপর লাঠিচার্জ সহ শুরু করছে। কলম দান করতে যে আমরা সেখানে হামলার শিকার হয়েছি। দাবি বাস্তবায়ন না করায় আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মহোদয়ের পদত্যাগ দাবি করছে। এদিকে শিক্ষকদের কর্মবিরতির প্রভাব পড়েছে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর পাঠদানে। বার্ষিক পরীক্ষার আগে এমন কর্মসূচিতে বিপাকে শিক্ষার্থীরা। আমাদের কর্মবিরতি হচ্ছে প্রাইমারি শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবায়ন, তা অবিলম্বে পূরণ করার আহ্বান জানাচ্ছে। দাবি আদায় না হলে কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন শিক্ষকেরা। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। ফিলিপিন্সের উত্তরাঞ্চলে আঘাত এনেছে সুপার টাইফুন ফাংওং। স্থানীয় সময় রোববার রাতে ঘন্টায় 185 কিলোমিটার বেগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টি। এখনও পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক অঞ্চল। রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। টাইফুন কালমেঘির ক্ষত শুকাতে না শুকাতেই ফিলিপিন্সে আঘাত হেনেছে আরও একটি শক্তিশালী ঘূর্ণিঝড়। দেশটির উত্তরাঞ্চলে আছড়ে পড়েছে সুপার টাইফুন ফাংওং। ফিলিপিন্সের আবহাওয়া সংস্থা পাগাসার তথ্য অনুযায়ী স্থানীয় সময় রাত 9টা10 ফাংওং স্থলভাগে আঘাত হানে লুজন দ্বীপের অরোরা প্রদেশে। ঘন্টায় 185 কিলোমিটার বেগে বইতে থাকা ঝোড়ো হাওয়ায় লন্ডভন্ড হয়ে যায় উপকূলীয় অঞ্চল। কেন্দ্রীয় ও পূর্বাঞ্চলে ব্যাপক বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। অরোরা, ইসাবেলা ও বিকল অঞ্চলে ঝড়ের প্রভাবে তলিয়ে যায় বহু গ্রাম। ঝড়ের আগেই আশ্রয় কেন্দ্রে নেওয়া হয় অন্তত 10 লাখ মানুষকে। বাতিল হয়েছে শত শত ফ্লাইট। পাশাপাশি বন্ধ ঘোষণা করা হয়েছে কয়েকটি বিমানবন্দর। রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। ফাংওং স্থানীয়ভাবে উয়ান নামে পরিচিত। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে সোমবার থেকে উত্তর পশ্চিমে অগ্রসর হয়ে মঙ্গলবারের মধ্যে ঝড়টি তাইওয়ান প্রণালীর দিকে এগোবে। এরপর বৃহস্পতিবার পশ্চিম তাইওয়ানে পৌঁছে ঝড়টি দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। গেল সপ্তাহে দেশটিতে আঘাত হানে টাইফুন কালমেঘি। 2 শতাধিক মানুষ প্রাণ হারান, গৃহহীন হয়েছেন লাখো মানুষ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যৌন হয়রানির ঘটনায় 0 টলারেন্স নীতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তদন্ত কমিটি যার বিরুদ্ধে অভিযোগ পাবে তাদের শাস্তির মুখোমুখি করা হবে জানিয়েছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বোর্ড ডিরেক্টর কিংবা কর্মকর্তা ছাড় দেওয়া হবে না কাউকে বলে জানিয়েছেন আরেক ডিরেক্টর শানিয়ান তানিম। তদন্ত কমিটিকে সব ধরনের সহযোগিতা করছে বোর্ড বলেও জানান মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। জাহানারার অভিযোগ তোলার পর একে একে বেরিয়ে আসছে দেশের নারী ক্রিকেটের করুণ অবস্থা। সাবেক অধিনায়কের যৌন হয়রানির অভিযোগের পর মুখ খুলছেন অন্যরাও। এরই মধ্যে তদন্ত কমিটিও গঠন করেছে ক্রিকেট বোর্ড। একজন বিচারপতির সাথে আছেন নারী পরিচালক রুবাবাদ-দৌলা ও ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। অভিযোগগুলোর সামনে আসার পর গণমাধ্যমের মুখোমুখি আমিনুল ইসলাম বুলবুল। কিন্তু আলোচিত ঘটনা নিয়ে কথা বলতে যেন দ্বিধা ক্রিকেট বোর্ডের। এই ইস্যুতে প্রশ্ন করায় ঘুরিয়ে পেঁচিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা পরিচালকদের। জাহানারা আলমের ইনসিডেন্টটা ছিল বা উনি যেটা কমপ্লেইন রেজ করেছেন শুধু সেটা না, এর বাইরেও যদি এর ধরনের কোনো কিছু ঘটে যায় সেগুলো ওনারা ফাইন্ড আউট করবেন এবং এগুলোর রেকমেন্ডেশনস
দিবে। বিষয়টি নিয়ে খোলামেলা উত্তর দিতে বারবার প্রশ্ন করা হয় আমিনুল ইসলাম বুলবুলকে। শেষ পর্যন্ত এক কথায় উত্তর দিয়েছেন সভাপতি, তবে বোর্ডের কঠোর অবস্থানের কথা জানালেন আরেক পরিচালক। Zero tolerance. The employee, whether that is a director, there is an investigation committee that is responsible for the decisions. কালকে যদি আমাদেরকে বলে যে 4টা এমপ্লয়িকে ওএসডি করতে হবে, তাহলে আমরা 4টা এমপ্লয়িকে ওএসডি করব। এট দি সেম টাইম আপনার যে ডিরেক্টরের কথাই আপনারা শুনতে চাচ্ছেন মেইনলি, বিকজ ঘুরিয়ে পেঁচে এটাই কথা হচ্ছে। দ্য ডিসিশন ইজ দেয়ার্স। তারা কমিটিতে যখন তারা ইনভেস্টিগেশনটা করবে তাদেরকে সহায় করবে, কোনো ডিরেক্টরকে ছেড়ে যে করবে তা কিন্তু না। বুলবুল ভাই যেটা বলেছেন, জিরো টলারেন্স, ওয়েদার দ্যাট ইজ দ্য প্রেসিডেন্ট, ওয়েদার দ্যাট ইজ দ্য বোর্ড ডিরেক্টর অর এনি এমপ্লয়ি। যে জিনিসটা হয়েছে, ইফ দ্য অ্যালিগেশনস আর ট্রু, ইট উইল নট বি টলারেটেড। 15 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিবে তদন্ত কমিটি। বোর্ডের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করতেই রাখা হয়েছে নারী পরিচালক রুবাবা দৌলাকে। তদন্ত কমিটির সিদ্ধান্ত প্রকাশ্যে এনেই শাস্তির মুখোমুখি করা হবে দোষীদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। জামানত হারানোর শঙ্কায় নির্বাচনকে ভয় পায় পিআর দাবি করা কিছু দল। তাদের তৈরি করা নাটকে যত সংকট, বলছে বিএনপি। ভোটের মাধ্যমে দেশের শান্তি ফেরানোর আহ্বান। জুলাই সনদ গণভোটের বিরুদ্ধে যাওয়ায় বিএনপির মৃত্যু ঘণ্টা বেজে গেছে, বলছে এনসিপি। সংস্কার বাধা পেলে অন্তর্বর্তী সরকারের এক্সিট ও নির্বাচন নিয়ে শঙ্কা। এবং আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে কোনো শঙ্কা নেই। আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা মাঠ থেকে 50 ভাগ সেনা সদস্য তুলে নেওয়ার তথ্য গুজব। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।